তোমাকে যদি বলি, এই গল্পটা আমি নিজেই দেখেছি, তুমি হয়তো বিশ্বাস করবে না। আজও যখন ভাবি, বুকের ভেতরটা যেন কেমন ঠান্ডা হয়ে আসে। এখনো গ্রামের সেই বাঁশঝাড়ের পাশ দিয়ে সন্ধ্যা নামলে আমি হাঁটতে পারি না। কেন পারি না, সেটাই আজ তোমাকে বলবো। বসো, গল্পটা লম্বা হবে, শীতের রাতের মতোই ধীর, কুয়াশা ঢাকা, আর ভয়ের গন্ধে ভরা। আমাদের গ্রামে একটাই ক্যারাম ঘর। আসলে ঘর কিছুই না, বাঁশের 4টা খুঁটি, তার ওপর কুঁড়েঘরের মতো চাটাইয়ের ছাউনি। মাঝখানে একটা পুরনো টেবিল, তার ওপর ক্যারাম বোর্ড। সন্ধ্যা নামলেই গ্রামের ছেলেরা এখানে জড়ো হয়। যেদিন খুব শীত পড়ে, কুয়াশা পুরো মাঠ ঢেকে ফেলে, তখন ওই ছাউনিটার নিচে দাঁড়িয়ে গরম গরম নিঃশ্বাসেই আমরা উষ্ণতা পাই। সে বছর শীতটা অস্বাভাবিক রকম কঠিন ছিল। এমন শীত আগে কোনোদিন পড়তে দেখিনি। রাত হলে কুয়াশায় পুরো গ্রামের আলোই ঝাপসা হয়ে যেত, লণ্ঠনের আলো যেন কুয়াশার পেটে ঢুকে অদৃশ্য হয়ে যায়। ওই সময় আমাদের আড্ডার দলটা ছিল 4 জন। আমি, রাহুল, বাবুল আর হেমন্ত। হেমন্ত ছিল একটু অন্যরকম, কম কথা বলে, সব সময় খেয়াল অন্য কোথাও থাকে। গ্রামের লোকজন অনেকেই বলে, ও নাকি দেখে বেশি, বলে কম। যাই হোক, সে রাতে আমরা 4 জনই ক্যারাম ঘরে ছিলাম। রাত তখন প্রায় 10:30। হিমেল হাওয়া কাঁপিয়ে দিচ্ছিল। বাঁশঝাড়ের পাতাগুলো এমন শব্দ করছিল যেন কারো ফিসফিসানি। রাহুল বলল, এই সময়টায় বাহিরে কেউ থাকে নাকি? আজ সব যেন অদ্ভুত চুপচাপ লাগছে না? আমি হাসলাম, শীতের রাতে তো এমন হয়েই থাকে। তুই আবার ভয় পাচ্ছিস? বাবুল শটান বলে দিল, আরেহ ভয় না, কিছু একটা গোলমাল আছে। মনে হয় কেউ আমাদের ছাউনির পেছনে দাঁড়িয়ে আছে। আমরা 3 জনই তাকালাম। ছাউনির পেছনে ঘন কুয়াশা, কিন্তু কারো ইং দেখা যায় না। হেমন্ত তখনও চুপচাপ। হঠাৎ সে বলে উঠল, কেউ ওখানে নেই, কিন্তু একটু আগে ছিল। আমি চমকে গেলাম। ছিল মানে? হেমন্ত খুব ধীরে, ঠান্ডা গলায় বলল, ওর পায়ের শব্দ শুনেছি, বাঁশঝাড়ের দিক থেকে এদিকে এসেছিল। রাহুল বিরক্ত হয়ে বলল, তুই তো সব সময় আজেবাজে কথা বলিস। শীতের রাতে কে আর ঘুরে বেড়ায়? হেমন্ত তাকিয়ে রইল অন্ধকারের দিকে। মানুষ নাও হতে পারে। কথাটা শুনে আমি অনায়াসে হাসলাম ঠিকই, কিন্তু বুকের ভেতরটা কেমন অজানা ছোঁয়া খেল। আমরা ক্যারাম খেলাটা শুরু করলাম, কিন্তু কারো মন নেই। বোর্ডে স্ট্রাইকার ছুটে যাচ্ছে, কিন্তু আমাদের কান প্রতিটা শব্দে তৈরি হচ্ছে ভয়। চারদিকের নিস্তব্ধতা অদ্ভুত রকম ভারী, যেন কেউ আমাদের ওপর নজর রাখছে। হঠাৎ বাবুল বলল, তোরা কি কয়েক সেকেন্ড আগে একটা লম্বা নিঃশ্বাসের মতো শব্দ শুনলি? আমরা সবাই থেমে গেলাম। ঠিক সেই মুহূর্তে, ফু, একটা ঠান্ডা নিঃশ্বাসের মতো শো শো শব্দ বাতাস পেরিয়ে চলে এল। সেটা মানুষ বা প্রাণীর নিঃশ্বাস নয়, কেমন যেন গভীর, ভারী, আর ভীষণ ঠান্ডা। আমি গলা শুকিয়ে যাওয়ার মতো গলায় বললাম, হাওয়া। হেমন্ত মাথা নেড়ে বলল, না, হাওয়া এভাবে শব্দ করে না।
আমরা চারজনই বোর্ডের চারদিকে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে যেন কেউ খুব নিচু গলায় ডাকল, এই ঈশ্বর! আমরা সবাই শিউরে উঠলাম। রাহুল তো লাফ দিয়ে উঠে পড়ল। বাবুল কাঁপতে কাঁপতে বলল, কে ও? কে ডাকে? অথচ ডাকটা আবার আরো কাছে। এই ঈশ্বর! আমি বললাম, শিয়াল টিয়াল কিছু হবে, ভয় পাবি না। হেমন্ত একদম সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এটা শিয়ালের ডাক নয়, এটা কাউকে ডাকার চেষ্টা। তার চোখ দুটো অন্ধকারে আরো গভীর দেখাচ্ছিল। রাহুল চেঁচিয়ে উঠল, চুপ! তুই ভয় দেখাস না। ঠিক তখনই বাঁশঝাড়ের ভেতরে হালকা আলো দেখা গেল। মোমবাতির মতো নয়, লণ্ঠনের মতোও নয়, কেমন যেন সবুজাভ ফ্যাকাশে আলো। আমরা স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ আমার মনে হলো, ঠিক আমাদের ছাউনি বা ক্যারাম ঘরের ডান দিকে, যেখানে কুয়াশা জমাট বাঁধা, সেখানে যেন কারো অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে আছে। আমি চোখ কুঁচকে তাকালাম। ছায়াটা নড়ল, তারপর আবার এক পা এগিয়ে এলো। আমি দাঁড়িয়ে গিয়ে বললাম, কে ওখানে? কোনো উত্তর নেই, কিন্তু ছায়াটা যেন আরো স্পষ্ট হতে লাগলো। একটা লম্বা মানুষের আকার, কিন্তু মানুষের মতো নয়। মাথা একটু বাঁকা, হাত দুটো অস্বাভাবিক লম্বা, যেন। রাহুল পিছিয়ে গেল। ওটা মানুষ না রে। বাবুল তো হা হয়ে তাকিয়ে আছে। হেমন্ত ফিসফিস করে বলল, যদি ফিরে যায়, কথা বলিস না। আমি তখন ঠান্ডা ঘামে ভিজে গেছি। হঠাৎ সেই ছায়া অদৃশ্য হয়ে গেল, ঠিক যেন লণ্ঠনের আলো নিভে গেল এইভাবে, চোখের সামনে থেকে হাওয়ার মতো মিলিয়ে গেল। আমরা তিনজন তখন অর্ধমৃত ভয় নিয়ে একে অপরকে আঁকড়ে ধরেছি। হেমন্তই তখন সবচেয়ে শান্ত। সে বলল, যা দেখলি, ওটা আমাদের জন্য আসেনি, কাউকে খুঁজছে। আমি চিৎকার করে উঠলাম, তুই এসব জানলি কিভাবে? হেমন্ত ঠান্ডা গলায় বলল, গত 2-3 দিন ধরে রাতের দিকে কেউ আমাদের বাড়ির পেছনে হাঁটে। মাও শুনেছে। আজকে সেই একই শব্দ এখানে এসেছে। আমরা থতমত। মানে তোর পেছনে কি কোনো? হেমন্ত কথা শেষ করতে দিল না। চল, এখান থেকে বেরোই। ক্যারাম বোর্ড, টেবিল, ছাউনি, সব ফেলে আমরা দৌড়ালাম। কুয়াশার মধ্যে দৌড়ানোর ভয়ানক অভিজ্ঞতা আছে। নাকের আগাও দেখা যায় না, আর পেছনে থেকে মনে হয় কেউ হয়তো একটু দূরে দূরে হাঁটছে। টপ টপ। আমরা থামতে পারছিলাম না। মাঠ পেরিয়ে গ্রামের রাস্তা ধরে যখন এলাম, তখনও মনে হচ্ছিল পিছনে কেউ আছে। আমরা চারজনে একসাথে হেমন্তকে বাড়ি পৌঁছে দিলাম। তার বাড়ির কাছে পৌঁছে দেখি, ওদের উঠোনের পাশে মাটিতে পায়ের দাগ। মানুষের মতোই, কিন্তু পায়ের আকারটা অস্বাভাবিক লম্বা। রাহুল কেঁদে ফেলল প্রায়। ওইটা কিসের দাগ রে? হেমন্ত শুধু বলল, জানি না, তবে এটা মানুষের না। আর আজ প্রথম না, গত 2 রাত ধরে দেখছি। আমি হেমন্তের মাকে ডাকতে যাচ্ছিলাম, কিন্তু তিনি ঘর থেকে বের হয়ে বললেন, আজ আর বাইরে যাস না। বাতাস ঠিক নেই, কেউ হাঁটে। হেমন্তকে রেখে আমরা তিনজন নিজেদের বাড়ির দিকে রওনা হলাম। রাস্তা তখনও ঘন কুয়াশায় ডুবে আছে। হঠাৎ
হাঁটতে হাঁটতে মনে হলো পেছনে থেকে খুব ক্ষীণ একটা শ্বাস আসছে। আমরা ঘাড় ঘুরাতে পারছিলাম না। মনে হচ্ছিল ঘুরলেই কিছু একটা দেখতে পাবো, আর সেটা দেখলেই হয়তো আর আমরা বাঁচব না। রাহুল বলল, চোখ তুলিস না, সোজা হাঁট। আমরা হাঁটতে লাগলাম, হাঁটলাম, যতক্ষণ না নিজের বাড়ির দরজায় এসে পড়েছি। সেই রাতে কেউ ঘুমাতে পারেনি। ভোরে খড়বুড়ো ডাকল, হেমন্তের বাড়ির পেছনে দিকটা দেখে যা, ভৌতিক ব্যাপার ঘটেছে। আমরা দৌড়ে গেলাম, দেখি সেখানে মাটির একটা বড় অংশ যেন কেউ টেনে কুঁচকে দিয়েছে। যেন আঙুল দিয়ে মাটি ঘষে ঘষে কেউ গোল একটা জায়গায় দাগ কেটেছে। আর তার ঠিক মাঝখানে পড়ে আছে একটা ছেঁড়া নীল সোয়েটার। সেটা হেমন্তেরই। হেমন্ত কোথাও নেই, তার মা কান্নায় ভেঙে পড়েছেন। কেউ বলছে ও হয়তো ভোর দিকে বের হয়েছিল। কেউ বলল ওকে হয়তো শেয়াল টেনে নিয়ে গেছে। কিন্তু শেয়াল কখনো মাটিতে এমন দাগ করে না। বাবুল বলল, ওই ছাটা হেমন্তকে খুঁজছিল। সে কি? আমি আর রাহুল তাকে থামিয়ে দিলাম। কারো মুখে কেউ উচ্চারণ করতে চাইছিল না। হেমন্ত আর কোনোদিন ফিরে আসেনি। এই ঘটনার পর থেকে আমাদের গ্রামের সেই বাঁশঝাড়ের পাশে কেউ ক্যারাম খেলে না। ছাউনিটা ভেঙে গেছে, বোর্ডটা নষ্ট হয়ে পড়েই আছে। লোকজন বলে শীতের রাতে মাঝে মাঝে সেখানে সবুজ আলো দেখা যায়। আর শোনা যায় ফু, একটা ঠান্ডা নিঃশ্বাস। অনেকে বলে সেটা নাকি হেমন্ত নয়। হেমন্ত যা দেখেছিল তারাই নাকি আবার ফিরে আসে কাউকে খুঁজতে। আমি আজও বিশ্বাস করি, সেই রাতে আমরা যে ছায়াটা দেখেছিলাম ওটা মানুষ ছিল না, আর যাদের জন্য ও এসেছিল হয়তো হেমন্ত তাদের মধ্যে পড়ে গিয়েছিল। তোকে শপথ করে বলছি, এই ঘটনাটা ভুলে থাকতে চাই। কিন্তু শীতের রাতে যখন হাওয়ায় ঠান্ডা শো শো শব্দ হয় আর কুয়াশা জমে গিয়ে নিস্তব্ধতা নেমে আসে, তখন মনে হয় কেউ যেন খুব কাছে থেকে ডাকছে, এই ঈশ্বর।